অনলাইন বাংলা আয়োজিত মেগা কনক্লেভ রাজবদলের 100 দিনে আপনাদের প্রত্যেককে স্বাগত। শিল্প যদি আমাদের ভিত্তি হয়, শিল্পে যে ভিত্তির উপর টিকে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষা। আর আমাদের রাজ্যের শিক্ষা সেটা তো বিগত কয়েক বছরে একেবারে সংবাদ শিরোনামে ছিল না, তখন নেতিবাচক দিক থেকে ছিল, কিন্তু ইতিবাচক দিকও তো রয়েছে, কারণ পথ না দেখালে আমরা এগোবো কি করে। সেই কারণে শিক্ষায় চড়ুই বেতি এই মুহূর্তে আমাদের বিশেষ সেগমেন্ট, আর সেই সেগমেন্টে প্রধান অতিথি আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। আপনাকে স্বাগত জানাবো, প্লিজ স্টেজে আসুন। একটু হাততালি দিন প্লিজ। একটা চ্যালেঞ্জিং ডিপার্টমেন্ট শিক্ষা দপ্তর, এতদিন দুর্নীতি ছিল, এই দুর্নীতির কাঁটাটাকে তুলে ফেলাই না একটা বড় চ্যালেঞ্জ। কিভাবে সেটা করবেন ভাবছেন, মানে কোনো রূপরেখা বা কোনো প্ল্যান রয়েছে? ঠিকই বলেছেন, রাজ্যের যে কটি দপ্তর গত 15 বছরে অধঃপতনের শিকার হয়েছে, পড়ে গেছে, তাদের মধ্যে একটা শিক্ষা, প্রাথমিক হোক, উচ্চ প্রাথমিক হোক, উচ্চ শিক্ষা হোক। তবে এর মধ্যে একটা ভালো দিকও আছে, এতটা পতন না হলে অন্তত পক্ষে আমাদের উত্থান হতো না। শিক্ষা দিয়েই পতন হয়েছে, তো শুরু হয়েছে, এবং সেজন্য চ্যালেঞ্জিং, সত্যি করেই কাজটা চ্যালেঞ্জিং। কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষার পতনটা শুধু গত 1.5 দশকে না, পদ্ধতিগতভাবে, প্রক্রিয়াগতভাবে, নীতিগতভাবে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে শেষ করা হয়েছে গত 5 দশক ধরে। তার ফলে 5 দশককে একেবারে তলানিতে চলে যাওয়া, শেষ হয়ে যাওয়া শিক্ষার আজকের বর্তমান পরিস্থিতিতে যা দাঁড়িয়েছে তা হলো ব্যক্তিগতভাবে বঙ্গ সন্তানদের গুণের বিকাশ, উচ্চশিক্ষার প্রতি আকর্ষণ কোনোভাবেই কমেনি। তাই এখনও ভারতবর্ষের গবেষণা কেন্দ্র, ভারতবর্ষের আইআইটিগুলি, ভারতবর্ষের সেরা বিশ্ববিদ্যালয়গুলিতে আপনি বঙ্গ সন্তানদের অধ্যাপক হিসাবে, গবেষক হিসাবে সবচেয়ে বেশি পাবেন। কিন্তু প্রতিষ্ঠানগতভাবে যে প্রাতিষ্ঠানিক উৎকর্ষতা পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলির ছিল, বিভিন্ন কলেজগুলির ছিল, তা শেষ হয়ে গেছে। সামনে, আমাদের সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠানগুলিকে স্বমহিমায় প্রতিষ্ঠা করা। 5 দশক ধরে যা শেষ হয়েছে তার কোর্স কারেকশন সহজে হওয়ার না, কিন্তু এই চ্যালেঞ্জটা আমরা অ্যাকসেপ্ট করেছি, এবং পশ্চিমবঙ্গের হারানো গৌরবকে পুনরুদ্ধার করার যে কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করছে, তার একটি অন্যতম ইন্ডেক্স হবে শিক্ষা, শিক্ষার গৌরব ফেরানো। আমার পরের প্রশ্নটা ঠিক এইটা রিলেটেড, মানে আমাদের রাজ্যে শিক্ষা সংস্কৃতিতে তো বাঙালিদের ট্যালেন্ট প্রচুর, গুণ প্রচুর, কিন্তু সেই বাঙালি মেধাটাকে আমাদের রাজ্যে রাখতে না পেরে আমরা বিদেশে চলে যাচ্ছে। কেন বাইরে চলে যায়? বিদেশে শুধু কেন বলবো, বাইরের রাজ্যে চলে যাচ্ছে। আমাদের মেধাকে আমরা আমাদের রাজ্যে রাখতে পারছি না কেন? সেটার কোনো প্ল্যান? তার কারণ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে, শিক্ষাঙ্গনে অভিভাবকেরা তাদের ছেলে মেয়েদের পাঠায় পড়াশোনা করার জন্য, কিন্তু শিক্ষাঙ্গন যদি পড়াশোনা ছাড়া বাকি সব কিছুর জন্য ব্যবহৃত হতে শুরু করে, তখন অভিভাবকেরা কি ভাবেন যে ছেলেকে কোনো বেটার জায়গায় পাঠাবো। আমি জেলার ছেলে, আমি কলেজ পাস করার পর বিশ্ববিদ্যালয়ে পড়তে কলকাতায় এসেছিলাম। আমাদের পরবর্তী জেনারেশন, আমার ভাই উচ্চশিক্ষার জন্য চেন্নাই চলে গেছিল, আর আমাদের পরের জেনারেশন, আমি হয়তো আমার ছেলেকে তার স্কুল শেষ করলে আমি গ্র্যাজুয়েশন করতেই অন্য কোথাও পাঠিয়ে দেবো। এটা প্রবণতা, এখনকার প্রবণতা। এখন গ্র্যাজুয়েট করতে দিল্লি ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিচ্ছে, প্রতিবেশী রাজ্য উড়িষ্যায় পাঠিয়ে দিচ্ছে। তার কারণ আমাদের যে উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলি ছিল, সেই প্রতিষ্ঠানগুলির প্রতি শিক্ষিত বাঙালি পরিবার বা উচ্চশিক্ষা মেধাবী ছাত্রছাত্রীদের অভিভাবকদের আস্থা হারাচ্ছে। সেই পারসেপশনটাকে ফিরিয়ে আনা, যে না এবার ভালো কিছু হবে, সেইটাকে তৈরি করার কাজই হচ্ছে আমাদের মূল কাজ, এবং রাজ্য সরকার বদলের সঙ্গে সঙ্গে সেটা কিছুটা হতেও শুরু করেছে। জগন্নাথদা, এ তো গেল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের কথা, কিন্তু আমরা যেখান থেকে শুরু করি, আমাদের শিকড়, আমাদের মাটি, মানে আপনিও জেলার ছেলে, আমিও জেলার মেয়ে, আমরা সরকারি স্কুল বা সরকারি প্রসিত স্কুলে পড়ে বড় হয়েছি। এখন মনে হয় কেউ সরকারি স্কুলে বা সরকার প্রসিত স্কুলে বাবা মারা
পাঠাতে চাইছেন, সেই স্কুলগুলো পরিকাঠামো আপনার মনে হয় ঠিক আছে, সেটাও তো পুনরুদ্ধারের প্রয়োজন রয়েছে। পশ্চিমবঙ্গের সরকারি স্কুলের অবস্থা খারাপ বা পরিকাঠামো খারাপ, শিক্ষকও নেই। পরিকাঠামো খারাপ বা শিক্ষক নেই, শিক্ষকদের অভাব, এটা পুরোপুরি সত্যি না। কি থেকে বোঝা যায়? এখনো পর্যন্ত আপনি যদি দেখেন যে লাস্ট 5 বছরের বঙ্গ সন্তান শান্তিস্বরূপ ভাটনাগর অ্যাওয়ার্ডি যতজন হয়েছেন, তাদের মূল কোনো জেলার সরকারি স্কুল থেকেই তারা এসেছেন। কলকাতার ইংরাজি মাধ্যম স্কুল, আমি খারাপ বলছি না সেটা, কিন্তু কলকাতা বা কলকাতা শহর টিয়ার 2 টিয়ার 3 শহরের ইংরাজি মাধ্যম স্কুলগুলোতে পড়েই শান্তিস্বরূপ ভাটনাগর পাচ্ছে এমন না। গুণী মেধাবী ছাত্রদের একটা বহুলাংশে এখনো সরকারি স্কুল থেকে আসছে। এবং আরও একটা বিষয়, প্রাইভেট স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া আর আমাদের অপবিত্র হয়ে যাওয়া শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার মধ্যেও বলছি, সরকারি স্কুলে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার মধ্য দিয়ে যে গুণগত ঝাড়াই বাছাই হয়, প্রাইভেট স্কুলগুলিতে তা হয় না। তার ফলে শিক্ষকদেরও গুণগত মান, প্রাইভেট স্কুলগুলির শিক্ষকদের এবং কি বেতনে তারা কাঠামোতে তারা পড়াশোনা করে, মানে পড়ানোর সুযোগ পায়, কিভাবে তাদের নেওয়া হয়, তো তুলনামূলকভাবে সরকারি স্কুলগুলিতে বা বিশ্ববিদ্যালয়গুলিতে নিয়োগের প্রক্রিয়া কিন্তু অনেক বেশি কঠোর। যদি পবিত্র উপায়ে, যেটা আমাদের লক্ষ্য, শিক্ষক শিক্ষিকা নিয়োগ আমরা করতে পারি এবং তাদের যদি ঠিকমতো পঠন পাঠনের জন্য পাঠদানে বাধ্য করতে পারি, তাহলে এমনি শিক্ষার মান বাড়তে বাধ্য, যদিও তা সময় সাপেক্ষ। আচ্ছা, এবার আমার দিক থেকে প্রশ্ন আপাতত আমি শেষ করলাম। আমি একটুখানি অভিজিৎ স্যারকে বলবো, আপনার দিক থেকে যদি কোনো প্রশ্ন থাকে। আমি একটু সোজাসুজি বলি, 38 বছর তো উচ্চশিক্ষায় রয়েছি। বর্তমানে গত অনেক বছর ধরে উপাচার্যদের ইউনিভার্সিটির একাডেমিক ডেভেলপমেন্টের থেকে রাজনৈতিক চাটুকারিতার দিকে নজরটা অনেক বেশি চলে গেছিল। এইবার তাদের প্রপার কাউন্সেলিং করা কি দরকার বলে উচ্চশিক্ষা দপ্তর মনে করে? দিস ইজ নাম্বার 1। এবং এই সঙ্গে এটাও বলবো যে কার প্ররোচনায় আমাদের পশ্চিমবাংলার খুব নামকরা বিশ্ববিদ্যালয়ে দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দেওয়া বা যে অ্যাক্টিভিটিগুলো হয় সেইগুলোকে সমূলে উৎপাদিত করার জন্য কি ব্যবস্থা ইমিডিয়েট নেওয়া হচ্ছে সেইটা জানা দরকার। এবং যদি কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যখন কোনো একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশনকে স্ট্রিক্টলি করতে চান, তখন তাকে রাজনৈতিক দিক থেকে সরিয়ে দেওয়ার যে প্রবণতা তৈরি হয়েছে, সেইটাকে সরানোর জন্য কী ধরনের চিন্তাভাবনা করা হচ্ছে, এইটাই আমার প্রশ্ন। সাম্প্রতিক কালের সবচেয়ে প্রাসঙ্গিক প্রশ্নগুলি এবং নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে যা তিনি ভোগ করেছেন সেই প্রশ্নগুলি অভিজিৎবাবু করেছেন। দেখুন, উচ্চশিক্ষা ক্ষেত্রে বিশেষ করে উপাচার্য নির্বাচনে রাজনীতির অনুপ্রবেশ যে হয়েছে তার সর্বোত্তম উদাহরণ হচ্ছে, সম্ভবত পশ্চিমবঙ্গই হচ্ছে একটি রাজ্য যেখানে সুপ্রিম কোর্টকে ঢুকে পড়ে সুপ্রিম কোর্টের একজন প্রধান বিচারপতির নেতৃত্বে সার্চ অ্যান্ড সিলেকশন কমিটি করে উপাচার্য নির্বাচন করতে হয়েছে। আমাদের জন্য দুর্ভাগ্য। আমরা জানেন এই প্রক্রিয়া কত জটিল, কিন্তু এই প্রক্রিয়াকে সঠিকভাবে চালনার জন্য যা করা তার সম্পূর্ণ প্রয়াস আমি আপনাকে বলতে পারি উচ্চশিক্ষা মন্ত্রী হিসাবে আমি করব। দ্বিতীয় হচ্ছে, আপনার কথা সূত্রেই বলি যে 12-14 হাজার ছাত্রছাত্রীর একটি বিশ্ববিদ্যালয়ে উপদ্রবী যে অংশ সেটা 500,000 জন। তাই 500,000 জন উপদ্রবী অংশকে নিয়ে 12,000-এর বিশ্ববিদ্যালয়কে দাগিয়ে দেওয়ার পক্ষপাতী আমি নই। এত কিছু খারাপের পরেও আজ এনআইআরএফ বলুন, ন্যাক বলুন, গবেষণা বলুন, সব কিছুর ক্ষেত্রে যাদবপুরের গুণমান ন্যাশনাল ফ্রেমওয়ার্কে পশ্চিমবঙ্গের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি। তাই আমি বারবার উচ্চশিক্ষা মন্ত্রী হিসাবে বলছি যে যাদবপুরের সুনামের সঙ্গে প্রতিযোগিতা করতে হয় প্রতিদিন। তাই যাদবপুরের মধ্যে আমরা সেই কারণেই আমাদের বাজেটে যাদবপুরকে সেন্টার অফ এক্সেলেন্ট করেছি। যাদবপুরকে ঠিক করতে হবে কি যাদবপুরের সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করবে, না যাদবপুরকে সেন্টার অফ এক্সট্রিমিজম এর একটি
গবেষণাগার হিসেবে প্রতিষ্ঠা করবে। যদি যাদবপুর নিজেদের সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে প্রতিষ্ঠা করে, গভর্নমেন্ট উইল সাপোর্ট। আর যাদবপুরের এই তত্ত্ব উপদ্রবী অংশ যদি যাদবপুরকে সেন্টার অফ এক্সট্রিমিজমের গবেষণাগার হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, তাহলে দিস গভর্নমেন্ট লেড বাই শুভেন্দু অধিকারী উইল কার্ভ, এবং তার জন্য হাতুড়ি মারতে হলে হাতুড়িও মারবে। জেআইএস গ্রুপের মিস্টার মজুমদার, আপনার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। প্রথম কথা, সুন্দরভাবে আপনি যাদবপুরের ব্যাপারে বললেন। আমি যেহেতু যাদবপুরের ছাত্র, খুব ভালো লাগলো এই উত্তরটা শুনে, যে আপনি নির্দিষ্টভাবে চিহ্নিতকরণ করতে চাইছেন যে কারা খারাপ কারা ভালো। আমার কোশ্চেনটা হচ্ছে যে আমাদের সময় আমরা দেখতাম যে এইখানকার ছেলেমেয়েরা এখানেই পড়তো, এখানেই ভালো রেজাল্ট করতো, হয়তো তারা বাইরে চাকরি করতে যেত, কিন্তু তাদের একটা খুব ভালো দিক ছিল যে তারা পড়াশোনার ক্ষেত্র হিসেবে কিন্তু পশ্চিমবাংলাকে বেছে নিত। আর আমাদের খুব কষ্ট হয় যখন আমরা দেখি আমাদের ছেলেমেয়েরা, তারা প্রথমেই বলে এখানে পড়ব না, এখান থেকে আমাকে বাবা অন্য জায়গাতে পাঠিয়ে দাও। এবং তারা খুব ভালোভাবে, যেমন আমার মেয়েও মণিপাল ইউনিভার্সিটিতে পড়ে, তো খুব এনজয় করে যে না ঠিক আছে, এখানে কোনো ঝামেলা নেই, ঝঞ্ঝাট নেই, ক্লাস হচ্ছে, সব কিছু বোঝাচ্ছে। আমরা চাই, সবাই চাই, আপনিও চান আমিও চাই, সবাই চাই যে আমরা এইখানকার ছেলেমেয়েরা এখানকারই জায়গাটাকে এনজয় করুক, এবং করে তারা দিক বিদিকে ছড়িয়ে যাক, তারা নিজেদের এস্টাবলিশ করুক, তাতে কোনো আপত্তি নেই। এই জায়গাটার এই কষ্টটাকে লাঘব করবার জন্য সুনির্দিষ্টভাবে আমি অনেক দিনের অভিজ্ঞ লোক কী ভাবছেন? দেখুন, দীর্ঘ 5-6 দশকের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের অঙ্গনগুলির যে রাজনৈতিক সংস্কৃতি, এবং আমি সেই রাজনীতির সংস্কৃতির একটি প্রোডাক্ট, সেই রাজনৈতিক সংস্কৃতিকে 3 মাসে তো দূর করা যায় না, 1 মাসে দূর করা যায় না। এবং পশ্চিমবঙ্গের রাজনীতিকে নিয়ন্ত্রণ করার হট বেড হিসেবে পশ্চিমবঙ্গের কয়েকটি বিশ্ববিদ্যালয়কে চিহ্নিত করে, সেই নকশাল আমল থেকেই বলুন বা তার আগে থেকেই বলুন, সেই একই ধারা চলছে, ফর্ম বদলাচ্ছে। এই কালচার বদলাতে হবে, এবং এই কালচার বদলানোর একটি বড় উদাহরণ আপনিই দিলেন, যে শুধুমাত্র কলকাতাতে থাকতে চাইছে না, কলকাতার প্রতিষ্ঠানে থাকতে চাইছে না তা না। আমাদের জেনারেশনের ছেলেমেয়ে, আমাদের পরবর্তী প্রজন্মের জেনারেশনের ছেলেমেয়েরা সরকার পোষিত বিশ্ববিদ্যালয়গুলিতেও পড়তে চাইছে না, তারা চাইছে প্রাইভেট ইনস্টিটিউটে চলে যেতে। এবং তারা মনে করছে যে সরকার পোষিত বিশ্ববিদ্যালয়গুলির তুলনায় বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে তুলনায় তারা অনেক বেশি জব রেডি হচ্ছে। এই চ্যালেঞ্জ তো আমাদের রয়েছে, কিন্তু আমি রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী হিসাবে, এবং আমার দল, যে দল যেখানে নীতি হিসাবে বিদেশি বিশ্ববিদ্যালয়কেও দেশের মাটিতে নিয়ে এসে সেখানে তাদেরকে স্থাপনার নীতি নিয়েছে, সেখানে বেসরকারি এবং সরকারি বিশ্ববিদ্যালয়গুলি উভয়ের লালন পালনের মধ্যেও সরকারি বিশ্ববিদ্যালয়গুলির গুণমান এবং তাদের বিশ্বাসযোগ্যতাকে ফিরিয়ে নেওয়ার লক্ষ্যেই আমি কাজ করব। কঠিন কাজ, কিন্তু কাজ করে যেতে হবে। একদম সেদিকেই আমাদের নজর থাকছে। ডক্টর ব্যানার্জি, আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে যে শিক্ষার ব্যাপারটা তো আপনি বললেনই অনেকটা, মূল্যায়নের ব্যাপারটাও কিন্তু আমাদের দেখার দরকার। শিক্ষার একটা ইন্টিগ্রাল পার্ট হচ্ছে মূল্যায়ন। মূল্যায়নটা যদি জীবনমুখী, জবমুখী এইভাবে না হয়, তাহলে ওই আমাদের সময় যাহা জানো লিখ বলে একটা, আমি বাংলা স্কুল থেকে পড়েছি, হেয়ার স্কুল থেকে, আমি বাংলা মিডিয়ামের ছেলে, তো আমাদের সবইতেই অশোক সম্বন্ধে যাহা জানো লিখো আসতো। এখন কিন্তু ওই যাহা জানো লিখো উত্তর দিলে আর হবে না। সো মূল্যায়নের ব্যাপারটা কিন্তু একদম ধাঁচা পাল্টাতে হবে, এবং প্রাইভেট স্কুল কলেজগুলো কিন্তু অনেক বেশি জীবনমুখী মূল্যায়ন করে। একদমই ডাক্তারবাবু, উচ্চশিক্ষা মন্ত্রী হিসেবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যাওয়ার যেখানেই সুযোগ হচ্ছে, শিক্ষাবিদদের সঙ্গে কথা বলার, উপাচার্যদের সঙ্গে যেখানেই কথা বলবার সুযোগ হচ্ছে, আমি মূলত 4টি বিষয় বলছি যে আপনাদের বড় রিফর্মস করতে হবে না। আমি বলছি সময়ে ভর্তি করুন, সময়ে পাঠদান করুন, সময়ে পরীক্ষা নিন, সময়ে ফল প্রকাশ করুন, আর ছাত্রদের হাতে সার্টিফিকেট তুলে দিন। এই 5টি কাজ যদি বিশ্ববিদ্যালয়গুলি করতে পারে, অভিজিৎবাবু আপনি বুঝতে পারছেন আমূল পরিবর্তন পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষা ব্যবস্থায় চলে আসবে। সময়ে ভর্তি, সময়ে সিলেবাস শেষ করা, সময়ে পরীক্ষা নেওয়া, সময়ে রেজাল্ট দিয়ে সার্টিফিকেট দেওয়া, এই কাজটাই আমাদের বিশ্ববিদ্যালয়গুলি করতে পারছে না। এবং আপনার যে মূল্যায়নের পদ্ধতির কথা বললেন, আমাদের মনে হয় আমাদের যে জাতীয় শিক্ষানীতি 2020, তা তো এই সরকার করেনি, কারণ এই সরকারের তো আপনি জানেন, এটা তো আমরা অঙ্গরাজ্য ছিলাম না, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আমাদের একটা দেশ দেশ ভাব ছিল। তো সেই ব্যবস্থার বদল হয়ে এখন আমরা সত্যি প্রকৃত অর্থেই অঙ্গরাজ্যে পরিণত হয়েছি।
তো আমরা ঠিক করেছি লেটার অ্যান্ড স্পিরিট আমরা এনইপি 2020 ইমপ্লিমেন্ট করব। তার জন্য একটা টাস্ক ফোর্স তৈরি হয়েছে, নিয়মিত তার কর্মশালা ইত্যাদি করে আমরা চেষ্টা করছি। এবং এই এনইপি 2020-র মধ্যে কিন্তু এই যে একদম প্রথাগত শিক্ষা এবং তার যে মূল্যায়ন, সেই ব্যবস্থার আমূল বদল আনা হয়েছে। এবং এই আমূল বদলটাই আমার যদি মনে হয় আমরা যদি ঠিকমতো করতে পারি, মূল্যায়ন ব্যবস্থা থেকে শুরু করা, শেষের একটা বছর, যে 4 বছরের ডিগ্রি কোর্সের শেষের একটা বছর, সেই একটা বছর কার্যত ছাত্রছাত্রীদের ইন্টার্নশিপ অ্যাপ্রেন্টিসের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া, এই পরিস্থিতিগুলো যতটা আমরা এখানকার বিশ্ববিদ্যালয়গুলি বা সিলেক্টেড কলেজগুলিতেও অন্তত পক্ষে আমরা যদি করতে পারি, আমার মনে হয় এই মূল্যায়ন ব্যবস্থাটাই বদলে যাবে। তার ফলে পড়া, পরীক্ষা নেওয়া, ডিগ্রি নেওয়া, এই যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার বদল হয়ে পড়ছি, কিছু জানছি এবং তা হাতে কলমে প্রয়োগ করে আমি নিজে কর্মসংস্থানের উপযোগী করে তুলতে পারবো। এনইপি 2020 সে কথাই বলছে। এবং সেই ব্যবস্থা যদি আমরা চালু করতে পারি, আমরা অনেকটা লেট, আমরা প্রায় 6 বছর লেটে আমরা এটা হাতে নিয়েছি, আশা করছি আগামীতে সেই কাজ ভালোভাবেই হবে। একদম আশা করি আপনারা প্রত্যেকে আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন এবং আমিও আমার প্রশ্নের সব উত্তর পেয়ে গিয়েছি। অনেক ধন্যবাদ রাজ্যের শিক্ষামন্ত্রী, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়কে, আর আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ।